কুয়াশার চাদর সরিয়ে ঘুম চোখে সবে মাত্র রোদ্দুরের আতপে এসে বসেছে সবুজ ছায় গ্রামখানে। রাংচিতা, গন্ধ ভেতালি, কন্টিকারির ফাঁক ফোকর গলে শীতের সকালের সেই এক ফালি নরম রোদ্দুর এসে পড়েছে খড় ছাওয়া রান্নাঘরটির দাওয়াটিতে। অন্নপূর্ণা সেখানেই রোদপিট করে বসে নারিকেল তেলের বোতলে ঝাঁটার কাঠি ঢুকিয়ে দু আঙুলে করে ঝাঁটার কাঠি লগ্ন জমানো তেলটুকু চেঁচে তুলে মাখতে ব্যস্ত। এমন সময় হঠাৎই তার স্বামী সহায় হরির গলা পাওয়া গেল। গিন্নি, 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 আরে কই গেলে গো? ও গিন্নি। উঠোনে পা দিতে না দিতেই সহায় হরি স্ত্রীকে বিরক্ত করে তুললেন। এই বলে, গিন্নি, এই যে বলি বড় একটা বাটি কি ঘটি দাও না, বুঝলে? আরে তারও খুঁড়ো গো, না মানে খুঁড়ো গাছ কেটেছে, দাও তো একটা বাটি কি ঘটি, একটু ভালো রস আনি। অন্নপূর্ণা স্বামীকে দেখে তাড়াতাড়ি গায়ের কাপড়খানি একটু টেনে নিলে মাত্র, কিন্তু স্বামীর কথায় বাটি কি ঘটি বের করে দেওয়ার ব্যাপারে তার বিন্দু মাত্র আগ্রহ দেখা গেল না। এমনকি হ্যাঁ কি না সেটুকু উচ্চারণ করতেও শোনা গেল না। সে পূর্ববৎ কর্মেই ব্যস্ত রইল। সহায় হরি এবার অন্নপূর্ণার কাছে সরে এসে আবারও বললে, আমা কি হলো, বসে রইলে যে, দাও না একটা বাটি কি ঘটি। অন্নপূর্ণা না শোনার ভান করে যা করছিল তাই করে চলল। সহায় হরি বুঝল লক্ষণ ভালো নয়। সে বরং হাঁক ডাক শুরু করলে মেয়েদের উদ্দেশ্যে, খেন্তি, এই খেন্তি। মেয়েগুলোই বা গেল কোথায়? আরে ওই রাধা, পুঁটি, না কারো সারা শব্দই পাওয়া গেল না। স্ত্রীর উদ্দেশ্যে আবারও সে বললে, এই যে তোমাকে বলছি, তুমি তাহলে দেবে না? ও আচ্ছা 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 আচ্ছা, হাতে তেল বলে তাই। আরে আগে বলতে কি হয়, দাঁড়াও আমি তাহলে। গেল 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 বলি, বাসি কাপড়ে সব গেল আমার, আবার সব ধুয়ে মুছে নাইতে হবে আমায়, সব অসুচি করে দিলে গা। অন্নপূর্ণার চিৎকারে সহায় হরি প্রায় দৌড়ে নেমে এলো দাওয়া থেকে। অন্নপূর্ণা তেলের বোতলখানি সরিয়ে রেখে স্বামীর দিকে খানিকক্ষণ চেয়ে রইল। সত্যি তো, রান্নাঘরের সূচি ফেরাতে আজ মধ্যাহ্নভোজ জুটবে কিনা এই সমস্ত নানাবিধ চিন্তায় সহায় হরির প্রশস্ত ললাটে যখন ভাঁজ পড়ব পড়ব করছে, হ্যাঁ ঠিক তখনই হঠাৎ অন্নপূর্ণা অত্যন্ত শান্ত সুরে স্বামীকে জিজ্ঞাসা করলে, তুমি মনে মনে কি ঠাউরেছ বলতে পারো? হঠাৎই গলার স্বর এমন নিভে আসায় সহায় হরি ইষ্ট নাম জপ করতে লাগলো। কারণ এ যে আসন্ন প্রলয়ের পূর্বাভাস তা যে ভালোই বুঝতে পারছিল। তাই কি বলবে না বুঝতে পেরে সে খানিক আমটা করতে লাগলো। না মানে কেন, মানে মানে আমি আবার কি, না আমি তো কিছু। অন্নপূর্ণা পূর্বাপেক্ষাও শান্ত সুরে বলল, দেখো রঙ্গ করো না বলছি। অন্নপূর্ণার এহেন কথায় সহায় হরি খানিক অবাকি হল। কি একটা বলতে যাচ্ছিল সে, তাকে থামিয়ে দিয়ে অন্নপূর্ণা পূর্ববৎ সুরে বলে চলল, এক ঘরে করবে গো, আমাদের এক ঘরে করবে। কাল চৌধুরীদের চণ্ডী মণ্ডপে এসব কথা হয়েছে। হায় 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 হায়, আমাদের হাতে ছোঁয়া জল আর কেউ খাবে না। আশীর্বাদী হয়ে মেয়েটার বিয়ে হলো না, ও নাকি উচ্ছুগ্গ করা মেয়ে, গায়ের কোনো কাজে তোমাকে কেউ আর বলবে না। কন্যাদায়গ্রস্ত পিতামাতার সেই চিরকালীন কণ্ঠস্বর যেন ফেটে পড়লে অন্নপূর্ণার কথায় কথায়। অকর্মণ্য বাউন্ডুলে স্বামীর নির্বিকার মুখখানি দেখে অন্নপূর্ণা বিরক্তির স্বরে বলল, যাও যাও, তোমার তো ভালোই, যাও গিয়ে কোনো দুলে বাড়ি বা বাগদি বাড়ি উঠে বসে দিন কাটাও, যাও
হও চোখের সামনে থেকে। রস খাবে, খাওয়াচ্ছি জম্মের মতো। সহায় হরি তাচ্ছিল্যের ভাব প্রকাশ করে বলল, এই ব্যাপার। আমি বলি না জানি কি না কি ব্যাপার। সবাই এক ঘরে করেছে, এবার বাকি আছেন কেবল কালীময় ঠাকুর। অন্নপূর্ণা এবার তেলে বেগুনে জ্বলে উঠল। কেন, তোমাকে এক ঘরে করতে বেশি কিছু লাগে নাকি? তুমি কি সমাজের মাথা না মাতব্বর? চাল নেই, চুলো নেই, এক করার মুরদ নেই, চৌধুরীরা তোমাকে এক ঘরে করবে তার এমন কঠিন কথা কি? হ্যাঁ, আর সত্যি তো এদিকে যার ধাড়ি মেয়ে ঘরে। অন্নপূর্ণা হঠাৎই তার গলার স্বরখানি নামিয়ে বলতে থাকে, তা নয় নয় করে গেল শ্রাবণে মেয়েটা 15 বছরের হলো। বাইরে কমিয়ে বলে বেড়ালে কি হবে? লোকের চোখ নেই? পুনরায় গলা চড়লে অন্নপূর্ণার। না বিয়ে দেবার গা না কিছু। আমি মেয়ে মানুষ বলি, আমি কি যাব পাত্তর ঠিক করতে? 3 কাল গিয়ে তো 1 কালে ঠেকেছে। আর কবে তোমার কাণ্ডজ্ঞান হবে শুনি? না, সশরীরে যতক্ষণ স্ত্রীর সামনে দাঁড়িয়ে থাকবে ততক্ষণ এই স্বর নরম হওয়ার একালে সম্ভাবনা নেই বুঝে সহায় হরি বাটি কি ঘটির আশা ছেড়ে দিয়ে আবারও খিড়কির দিকেই ফিরে চললেন। নেপথ্যে অন্নপূর্ণার বাক্যবায় কিন্তু উত্তরোত্তর বেড়েই চলল। তুমি কি সমাজের মাথা? এমন নিরস জীবনে কি আর রসের ভাগ মেলে? হঠাৎই কাকে যেন দেখে থেমে গেলেন সহায় হরি। বেশ অবাক হয়ে বলে উঠলেন, এসব কি রে? হ্যাঁ খেন্তিমা, এসব কোত্থেকে আনলি? হ্যাঁ, এ যে হাতে এক বোঝা পুঁইশাক, ডাঁটাগুলি মোটা ও হলদে। দেখে মনে হচ্ছে কারা যেন পাকা পুঁই গাছ উপড়ে ফেলে উঠানের জঞ্জাল সাফ করেছে। সে জঞ্জালই তুলে এনেছে। মেয়েটা স্বভাবে একেবারে বাপেরই মতো, বয়স বছর 14-15, বেশ লম্বা গড়ন, গোলগাল চেহারা, অগোছালো এক পিঠ কৃষ্ণবর্ণ কেশ বাতাসে উড়ছে। মুখখানা ভারী সুন্দর, ডাগর চোখ দুখানি। 2 পয়সা ডজনের সরু সরু কাঁচের চুড়িগুলো একটা সেফটি পিন দিয়ে একত্র করে আটকানো। পিনটার বয়স খুঁজতে গেলে পৌঁছতে হয় সেই প্রাগৈতিহাসিক যুগে। খেন্তি সঙ্গে আরও ছোট ছোট 2 মেয়ে বাড়িতে ঢুকল। তাদের একজনের হাত খালি, আর একজনের হাতে গোটা 2-3 পাকা পুঁই পাতা জড়ানো কোনো একটা দ্রব্য। ওতে কি? খেন্তি তাড়াতাড়ি পেছন ফিরে তার পশ্চাৎবর্তিনীর হাত থেকে পুঁই পাতা জড়ানো দ্রব্যটি নিজের হাতে নিয়ে আর চোখে একবার মায়ের মুখের দিকে দৃষ্টি নিক্ষেপ করল। তারপর বাবার দিকে ফিরে তার দিকে মেলে ধরে বলল, চিংড়ি মাছ বাবা, গয়াবুড়ির কাছ থেকে রাস্তায় নিলাম, জানো দিতে আর চায় না। বলে কি না তোমার বাবার কাছে আর দিনকার ধরুন 2 পয়সা বাকি আছে। আমি বলি দাও না গয়া পিসি। আচ্ছা বাবা কি তোমার 2 পয়সা নিয়ে পালিয়ে যাবে গো? এক নিঃশেষে বলে খানিক হাঁপ ছাড়ল খেন্তে। তারপর পুঁই শাকগুলো দেখিয়ে বাবাকে বললে, আর এই পুঁই শাকগুলো জানো বাবা, ঘাটের ধারে রায় কাকা দিয়ে বললে নিয়ে যা, কেমন মোটা মোটা। খেন্তির কথা শেষ না হওয়ার আগেই ঝাঁঝের সঙ্গে চিৎকার করে উঠল অন্নপূর্ণা, নিয়ে যা! আহা, কি অমৃতই তোমাকে তারা দিয়েছে মা! পাকা পুইডাটা কাঠ হয়ে গিয়েছে, 2 দিন পরে ফেলে দিতে হতো। নিয়ে যা! আর তাদের সেই আগাছা উঠিয়ে নিয়ে এসেছে। ভালোই হয়েছে, নিজেদের আর কষ্ট করতে হলো না। এমন বোকা মেয়েও হয়, যত সব মরতে এসেছে আমারই ঘরে। ধাড়ি মেয়ে, কতবার বলেছি বাড়ির বাইরে পানা দিতে। হ্যাঁ রে, তোর লজ্জা করে না? বিয়ে দিলে তো 4 বাচ্চার মা হতে। মাগো কি নোলা, কি নোলা! খাবার নামে জ্ঞান থাকে না না? কোথায় শাক, কোথায় মূলো, কোথায় বেগুন, আর ওই একজন কোথায় রস, কোথায় ছাই আর পাশ। আপদ বালাই নিয়ে ঘর, সারা জন্ম জ্বলে মর। ফেল 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 বলছি, ফেল ওসব, ফেল বলছি। মেয়েটি শান্ত অথচ ভয় মিশ্রিত দৃষ্টিতে
মায়ের দিকে চেয়ে হাতের বাঁধন আলগা করে দিল। পুঁইশাকের বোঝা মাটিতে পড়ে গেল। অন্নপূর্ণা আর এক মেয়েকে নির্দেশ দিলে, যা তো রাধি, ওই আপদগুলো টেনে খিড়কি পুকুরে ধারে ফেলে দিয়ে আয় তো। ফের খেন্তির দিকে ফিরে অন্নপূর্ণা কর্কশ গলায় বলে উঠল, ফের যদি বাড়ির বার হতে দেখেছি, ঠ্যাং খোড়া করে রেখে দেব বলে দিলাম। বোঝা মাটিতে পড়ে গিয়েছিল। ছোট্ট মেয়েটি কলের পুতুলের মতো সেগুলি তুলে নিয়ে খিড়কির দিকে পা বাড়ালো, কিন্তু ছোট হাতে অত বড় বোঝা হাঁকড়ে ধরতে পারল না। যেতে যেতেই এদিক ওদিক দিয়ে পড়ে যেতে লাগলো। খেন্তি ছলো ছলো চোখে বাবার দিকে তাকালে। আহা, আনন্দ করে এনেছিল মেয়েটা। অন্নপূর্ণার উদ্দেশ্যে মিনতির সুরে সহায় হরিকে বলতে শোনা গেল, তাই নিচে যখন মেয়েটা ছেলে মানুষ, না ফেলে দিলে চলছিল না। অন্নপূর্ণার চাউনিতে সহায় হরির বাক্য হয়ে গেল। বাবার কথায় রাধে যেতে যেতে থমকে দাঁড়ালে। মায়ের মুখের দিকে চাইল সে। অন্নপূর্ণা ততোধিক গলা চড়িয়ে বললে, কি হলো, দাঁড়ালি যে? ফেলে আসতে বললাম না? মেয়ে মানুষের আবার এত নোলা কিসের? যা, দূর করে দিয়ে আয়। দুটো পাকা পুঁইশাক, সেটাও নাকি ভিক্ষে করে। খেন্তির সজল চোখ দুটি দেখে বাপের বুক মুচড়ে উঠল। কিন্তু যতই সাধের জিনিস হোক, পুঁইশাকের পক্ষালম্বন করে স্ত্রীকে চটাবার সাহস তার হল না। একটা দীর্ঘশ্বাস ফেলে নিঃশব্দে খিড়কির দৌড় দিয়ে বেরিয়ে গেল। বেলা গড়িয়ে চলল। রাতে রাতে বড় মেয়েটার মুখের কাতর দৃষ্টি বারবার চোখে ভেসে উঠতে লাগলো অন্নপূর্ণার। সে গতবার অরুন্ধনের পূর্বদিন বাড়িতে পুঁইশাক রান্নার সময় মায়ের চোখটা ভিজে এলো। খেন্তির আবদারের সুরে বলা কথা কটি কানে ভাসছিল তার। মা, অর্ধেকগুলো কিন্তু আমার একার। বাড়িতে তখন কেউ ছিল না। অন্নপূর্ণা খিড়কির দোরের আশেপাশে পড়ে থাকা যে কটি ডাঁটা ভালো পেলে কুড়িয়ে আনলে। তারপর কুচু চিংড়ি কটা দিয়ে রেঁধেও ফেললে পুঁই শাকের চচ্চড়ি। খেন্তি, আরে ও পুটি, রাধি, খাবি আয়। জলাশন করে হাঁক দিলে অন্নপূর্ণা। মেয়েরা এসে বসলে খাবারের থালি কটা নামিয়ে দিলে তাদেরও। মা, পুঁই শাক, কিন্তু তুমি ফেলে দিলে যে? খেন্তির আর তর সইল না। চেটে পুটে উদর স্বাদ করলে পুঁই শাকের চচ্চড়ি। অন্নপূর্ণা মেয়ের রকম দেখে হেসে ফেললে। কি রে, আর একটু দেব? খেন্তি ফ্যাক করে হেসে সম্মতিসূচক ঘাড় নাড়লে। অন্নপূর্ণা চোখের জল লুকোতে চালের বাতায় গোঁজা ডালা থেকে শুকনো লঙ্কা পাড়তে লাগলো। কালীময়ের চণ্ডী মণ্ডপে সেদিন বিকেলে সহায় হরির ডাক পড়ল। সংক্ষিপ্ত ভূমিকা ফাঁদবার পরই কালীময় উত্তেজিত স্বরে বললে, আস্তে আস্তে থামো সব। হ্যাঁ, থামো থামো। তা সহায় হরি, আর কি যেন বলছিলাম? হ্যাঁ, ও হ্যাঁ, বলি সেসব দিন কি আর আছে ভায়া? হ্যাঁ, এই ধরো কেষ্ট মুখুজ্জে, স্বভাব নইলে পাত্র দেব না, স্বভাব নইলে পাত্র দেব না করে শেষে কিনা হরির ছেলেটাকে ধরে তবে মেয়ের বিয়ে দিলে। তারা কি স্বভাবের কেউ জানতে বাকি আছে? রাম বলো, ৬-৭টা কত পুরুষ ভঙ্গ পচা শ্রোত্রিয়। সুর নরম করে আবার তাকে বলতে শোনা যায়, তা সমাজে সেসব শাসনের দিন কি আর আছে? দিনে দিনে তো সব বদলেই যাচ্ছে। বেশি দূর যায় কেন, এই যে তোমার মেয়েটি ১৩ বছরে। সহায় হরি বাধা দিয়ে বলতে গেলে, না না, এই তো এই শ্রাবণে, মানে সবে
13 কালিময় শেষ করতে দিলে না। আহা হা হা হা, 13 আর 16 তফাৎ কিসের শুনি? হ্যাঁ, বলি 13 আর 16 তফাৎ কিসের? 13ই বললো চাই 16ই বললো চাই 50, তাতে আমাদের দরকার কি বাপু? তোমার হিসেব ভাড়া তোমার কাছে, কিন্তু পাত্রর আশীর্বাদ হয়ে গেল, তুমি বেঁকে বসলে কিসের জন্যে? হ্যাঁ, ও তো একরকম উৎসুগ্গ করা মেয়ে। না, আসলে তাই কি? চুপ করো। আশীর্বাদ হওয়া যা, বিয়ে হওয়া তা, 7 পাকের ওই ফারাক যা। এই তো সমাজে বসে এসব কাজগুলো যে তুমি করবে আর আমরা বসে বসে দেখবো, এ তুমি মনে ভেবো না। হ্যাঁ, একদম না। সমাজের বামুনদের যদি জাত মারার ইচ্ছে না থাকে, মেয়ের বিয়ের বন্দোবস্ত করে ফেলো, বুঝলে? সহায় হরি আবারও বলার চেষ্টা করলো। না মানে যেমন তেমন পাত্রের হাতে তো আর। কালিময় রে রে করে উঠল। কেন কেন রাজপুত্র না হলে পাত্র হয় না বুঝি? কোথায় গরিব মানুষ দিতে ছুতে পারবে না বলেই শ্রীমন্ত মজুমদারের ছেলেটাকে ঠিক করে দিলাম। আচ্ছা, লেখাপড়া না হয় নাই জানলো, বলি জজ ম্যাজিস্ট্রেট না হলে বুঝি হয় না? দিব্যি বাড়ি, বাগান, পুকুর, তারপর শুনলাম নাকি এবার কুড়ির জমিতে 4টে আমন ধানও করেছে। ব্যাস, আর কি? হ্যাঁ, একবারে রাজার হাল 2 ভাইয়ের। বলি অভাবটা কিসের শুনি? কিন্তু কালিময়ের সহায় হরির প্রতি এত দরদ উথলে উঠল কেন? আসলে হয়েছেটা কি? গুজব রয়েছে কালিময়ের নাকি মজুমদার মহাশয়ের কাছে অনেক টাকা ধার বাকি, যদিও আবার অনেকে বলে এইসব দুষ্টপক্ষের রচনা মাত্র। সহায় হরিকে ফেরার পথে জনৈক ব্যক্তিকে বলতে শোনা গেল, তারপর কানাঘুষো শুনি যে মাস কয়েক আগে নিজের গ্রামে কি এক কুকর্মের জন্যে একজন কুমোরের বইয়ের আত্মীয় স্বজনের হাতে বেদম লাঠি পেটা খেয়ে কিছুদিন নাকি একেবারে বিছানা নিয়েছিল এই শ্রীমন্ত মজুমদারের বেটা। সত্যিই তো, এমন কোনো দুশ্চরিত্রের হাতে মেয়ে দেয় নাকি? রাম বলো। তাহলেই বোঝো, আমার মেয়ে কুমারী থাকায় আমরা এক ঘরে হই, তবু ভালো। কি বলো? হ্যাঁ, দিন 2 পরের কথা। উঠোনের পূব দিকে বাতাবি লেবুর গাছটার ফাঁক দিয়ে কচি রাঙা রোদ্দুর এসে পড়ছিল সদ্য নিকোনো মাটির দাওয়াটিতে। তারই আতপে বসে সহায় হরি আপন মনে তামাক টানছিল। বড় মেয়ে খেন্তি একবার খিড়কির দিকে ছুটে গেল, খানিক উঁকি ঝুঁকি মেরে তারপর বাপের কাছে এসে চুপি চুপি বললে, বাবা, ও বাবা, বাবা। সম্বিত ফিরলে ধর্মড়িয়ে উঠে দাঁড়ালে সহায় হরি। হ্যাঁ, ও হ্যাঁ, শাবল খান নিয়ে আয় তো দেখি, শিগগির যা যা। খেন্তি ছুটে গেল শাবল আনতে। এদিকে সহায় হরি বারবার খিড়কির দিকে দেখে, আর কি জানি অজানা এক উৎকণ্ঠায় জোরে জোরে তামাক টানে। ইতিমধ্যে ভারী একখানা শাবল কোনো ক্রমে টেনে হিঁচড়ে বাবার কাছে হাজির হয় খেন্তি। তারপর অতি সন্তর্পণে বাপ পেটিতে সামনের দরজা দিয়ে বেরিয়ে পড়ে। ভাবটা যেন কার বাড়িতে সিঁধ দিতে চলেছে তারা। অন্নপূর্ণা স্নান সেরে সবে কাপড়টি ছেড়ে উনুন ধরাবার জোগাড় করছিল। এমন সময় মুখুজ্জে বাড়ির ছোট মেয়ে দুগ্গা উঠোনে এসে দাঁড়ালে। আধো আধো কণ্ঠে তাকে বলতে শোনা গেল, খুড়িমা, ও খুড়িমা, মা বললে তোমাকে বলতে, মা তো ছুবে না, তুমি আমাদের নবান্নটা মেখে দেবে, আর ইতুর ঘটগুলো একটু বার করে দিয়ে আসবে। অন্নপূর্ণা কাঠকুটো ফেলে রেখে দুগ্গার সঙ্গ নিলে। মুখুজ্জে বাড়িটা ও পাড়ায়। যাবার পথের বাঁ ধারে এক জায়গায় শেওড়া, বনভাট, রাংচিতা, বনচালতা গাছের ঘন বন। শীতের সকালে নরম রোদ্দুর মাখা এক বুনো গন্ধ চারপাশে ছড়িয়ে পড়ছে। একটা লেজ ঝোলা হলদে পাখি আমড়া গাছের এ ডাল থেকে ও ডালে উড়ে উড়ে বেড়াচ্ছে। দুগ্গা আঙুল দিয়ে দেখিয়ে বললে, খুড়িমা,
খুড়িমা, দেখো দেখো, ওই যে ওই পাখিটা কেমন সুন্দর, তাই না? পাখি দেখতে গিয়ে অন্নপূর্ণা কিন্তু আরো একটা জিনিস খেয়াল করলো। ঘন বনটার মধ্যে কোথায় যেন খুব খুব করে একটা শব্দ ভেসে বেড়াচ্ছে। কে কি ঘুরছে নাকি? না, সে ঠিকই শুনেছে। ওই তো আবার আবার সেই শব্দ। কিন্তু দুগ্গার টানাটানিতে অন্নপূর্ণা আবার পা বাড়ালে। না, বেলা বয়ে যাচ্ছে। কাজ সেরে ফিরতে একটু বেশি বেলা হয়ে গেল অন্নপূর্ণার। বাড়ি ফিরে সে দেখলে খেন্তি উঠোনে রোদ পিঠে করে বসে সবে মাত্র তেলের বাটিখানি সামনে নিয়ে মাথার খোঁপাটা খুলছে। অন্নপূর্ণা তীক্ষ্ণ স্বরে বলে উঠল, এখনো নাইতে যাসনি যে? কোথায় ছিলি? মায়ের গলায় খেন্তি থর থর করে কেঁপে উঠল। আমতা আমতা করতে লাগলো সে। এই তো মা, এক্ষুনি যাব আর এক্ষুনি আসবো। খেন্তি স্নান করতে যাবার একটু পরেই সহায় হরি প্রফুল্ল চিত্তে একখানি 15-16 সেরের মেটে আলু ঘাড়ে করে কোত্থেকে হাজির হলে। অন্নপূর্ণা ভ্রুকুটি করলে। তা দেখে কৈফিয়তের সুরে সহায় হরিকে বলতে শোনা গেল, হয়তো পাড়ার চৌকিদার রোজই বলে, কথা ঠাকুর, তোমার বাপ থাকতে তবু মাঝে মাঝে এদিকে তোমাদের পায়ের ধুলো পড়তো। তা আজকাল তো আর তোমরা আসোই না। এই বেড়ার ধারে মেটে আলু করে রেখেছি, তা দাদা ঠাকুরকে দেবো বলেই। অন্নপূর্ণা এই সব কথার কান করলে না। স্বামীর দিকে স্থির দৃষ্টিতে খানিকক্ষণ চেয়ে থেকে শান্ত সুরে বললে, বলি বরজপোতার বনে খানিক আগে কি করা হচ্ছিল শুনি? যেন আকাশ থেকে পড়লে সহায় হরি। আমি না, আমি তো কখন? এ মা, কখনো না, আমি তো এই। অন্নপূর্ণা ততোধিক শান্ত গলায় আবারও বললে, চুরি তো করবেই, 3 কাল গিয়েছে, 1 কাল কেবল বাকি। একদম মিছে কথা বলবে না, আমি সব জানি। কি ভেবেছিলে আপদ জম্মের মতো ঘাটে গিয়েছে, তাই না? দুগ্গার মা ডেকে পাঠিয়েছিল, তা ও পাড়ায় যাচ্ছি। হঠাৎ শুনি বরজপোতার বনের মধ্যে কি যেন শব্দ হচ্ছে। তখনই আমি বুঝেছি দুগ্গার গলা পেয়ে দেখি শব্দ বন্ধ হয়ে গেল। যেই আবার খানিক দূরে গেলাম, আবার দেখি শব্দ হচ্ছে। কৃতকর্ম ধরা পড়ে যাওয়ার ফলে সহায় হরি চোখ পিটপিট করতে লাগলো। অন্নপূর্ণা বলেই চলল, তোমার তো ইহকালও নেই, পরকালও নেই। চুরি করতে, ডাকাতি করতে, যা করতে ইচ্ছা হয় করো, কিন্তু মেয়েটাকে আবার এর মধ্যে নিয়ে গিয়ে ওর মাথা খাওয়া কিসের জন্য শুনি? বরজপাতায় উপস্থিত থাকার বিরুদ্ধে সহায় হরি যথাসম্ভব প্রমাণ উপস্থাপন করার চেষ্টা করতে লাগলো, কিন্তু স্ত্রীর দৃষ্টির সামনে তার একটা কথাও শুনল না। যেটুকু বলার চেষ্টা করলে সবই অসংলগ্ন শোনালো। আধ ঘন্টা পরে খেন্তি স্নান সেরে বাড়ি ঢুকল। উঠোনে পড়ে থাকা মেটে আলুটার দিকে একবার আর চোখে দেখে পরক্ষণেই নিরীহ মুখে উঠোনের আলনায় অত্যন্ত মনোযোগ সহকারে কাপড় মেলতে লাগলো। এই সময় অন্নপূর্ণা হাঁক দিলেন, খেন্তি, এদিকে আয় একবার, শুনে যা। খেন্তি মায়ের মুখের দিকে একটু চেয়ে তারপর ভূপতিত মেটে আলুটার দিকে একবার চাইল, পরে পুনরায় মায়ের মুখের দিকে চাইল। তার কপালে বিন্দু বিন্দু ঘাম দেখা দিল, কিন্তু মুখ দিয়ে কথা সরল না। অন্নপূর্ণা আবারও বললে, কথা বলছিস না যে বড়? এই মেটে আলু তুই এনেছিস, হ্যাঁ কি না? কণ্ঠের পারদ চড়ল অন্নপূর্ণার। অজি হতো ছাড়ি, আজ তোর পিঠে যদি চেলা কাঠ না ভেঙেছি। বরজপোতার বনে গেছে মেটে আলু চুরি করতে। সমস্ত মেয়ে বিয়ের যোগ্যী, এক গলা ওই বিজন বোন দিনে দুপুরে না জানি কোন জন্তু জানোয়ার লুকিয়ে থাকে। ওর ওপর আবার পরের ধন। যদি গোসাইরা চৌকিদার ডেকে ধরিয়ে দেয়, কোন শ্বশুর তোমাকে বাঁচাবে শুনি?
আমার জোটে খাবো, না জোটে না খাবো, তা বলে পরের জিনিস। ছি 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 ছি, এই মেয়ে নিয়ে আমি কি করব? অন্নপূর্ণা গিয়ে দেখলেন ভাঙা পাঁচিলের ধারে যে ছোট খোলা জমিতে কতকগুলো পাথরকুচি ও কণ্টিকারের জঙ্গল হয়েছিল, খেন্তি ছোট বোনটিকে নিয়ে সেখানে মহা উৎসাহে তরকারির আওলাদ করার আয়োজন করছে এবং ভবিষ্য সম্ভাবী নানাবিধ কাল্পনিক ফলমূলের অগ্রদূত স্বরূপ বর্তমানে কেবল একটিমাত্র শীর্ণকায় পুঁইশাকের চারা কাপড়ের ফালিতে বাঁধা অবস্থায় ফাঁসি হয়ে যাওয়া আসামের মতো ঊর্ধ্ব মুখে একখণ্ড শুকনো কঞ্চির গায়ে ঝুলিয়েছে। ফলমূলাদির অবশিষ্টগুলি আপাতত তার বড় মেয়ের মস্তিষ্কের মধ্যে অবস্থান করছে, দিনের আলোয় এখনো বের হয়ে আসেনি। অন্নপূর্ণা হেসে বললেন, দূর পাগলি, এখন পুঁই ডাঁটার চারা পোতে নাকি? বর্ষাকালে পুঁততে হয়। এখন তো জল না পেয়ে মরে যাবে বোকা মেয়ে। কেন, আমি রোজ জল দেব? তাহলে দেখ, হয়তো বেঁচে গেলেও বেঁচে যেতে পারে। আজকাল রাতে খুব শিশির হয়, খুব শীত পড়েছে এবার। সকালে উঠে সহায় হরি দেখলেন তার ছোট মেয়ে দুটি গায়ে দোলাই বেঁধে রোদ ওঠার প্রত্যাশায় উঠোনের কাঁঠাল তলায় দাঁড়িয়ে আছে। একটা ভাঙা ঝুড়ি হাতে খেন্তি কাঁপতে কাঁপতে মুখুজ্জে বাড়ি থেকে গোবর কুড়িয়ে আনলে। সহায় হরি তাকে দেখে বললে, হ্যাঁ রে মা খেন্তি, তা সকালে উঠে গরম জামাটা গায়ে দিতে তোর কি হয়? হ্যাঁ, দেখো দেখি এই শীত। খেন্তি লজ্জায় গুটিয়ে আসে। শীত? আমার তো কই। যা বলছি শোন মা, অসুখ বিসুখ 5 রকম, বুঝলি নে? বড় সুশ্রী হয়েছে মেয়েটার মুখখানে। কতদিন ভালো করে দেখেইনি মেয়ের মুখখানা। চোখ দুটো ভারী মায়াবী, সবাই বলে পিতৃমুখী। সহায় হরির বুকটা ভরে ওঠে। হ্যাঁ, সে নয় নয় করে অনেক বছর আগের কথা। হরিপুরের রাসের মেলা থেকে সহায় হরি কালো সার্জের 2.5 টাকা মূল্যের একখানি জামা কিনে আনে। ছিঁড়ে যাবার পর তাতে কতবার রেফু ইত্যাদি হয়েছে। সম্প্রতি গত বৎসর খেন্তির স্বাস্থ্যোন্নতি হওয়ার দরুন জামাটি আর তার গায়ে হয় না। সংসারের এসব খোঁজ সহায় হরি রাখত না। জামার বর্তমান অবস্থা অন্নপূর্ণার জানা ছিল না। খেন্তি তার ভাঙা টিনের তোরঙ্গটি খুলে গরম জামা খুঁজতে গিয়ে বাবার দেওয়া সেই জামাটার গায়ে একবার হাত বোলালে। বড় প্রিয় ওটা। আজ পৌষ সংক্রান্তি। সন্ধ্যাবেলা অন্নপূর্ণা একটি কাঁশিতে চালের গুঁড়ো, ময়দা, গুড় নিয়ে একসঙ্গে চটকাচ্ছিল। একটা ছোট বাটিতে 1 বাটি তেল রাখা। খেন্তি কুড়ুনির নিচে একটা কলার পাত পেড়ে 1 থালা নারকেল কুড়ে রাখছিল। অন্নপূর্ণা প্রথমে খেন্তির সাহায্য গ্রহণে খানিক দ্বিধান্বিতই ছিল। খেন্তি বনে বাজারে ঘুরে বেড়ায়, তার না আছে সূচি জ্ঞান, না আচার বিচার। নিতান্ত কাকুতি মিনতি করায় অবশেষে পা হাত ধুইয়ে সূচি বস্ত্র পরিয়ে তবেই বর্তমান পদে তাকে নিযুক্ত করেছিলেন। অন্নপূর্ণা বড় গামলাটা থেকে একটুখানি গোলা তুলে নিয়ে রাধির হাতে দিলে। দেখা দেখি পুঁটিও তার ডান হাতখানি কাপড়ে মুছে মায়ের দিকে বাড়িয়ে দিলে। মা, আমায় একটু। খেন্তি সূচি বস্ত্রে নারকেল কুড়তে কুড়তে এদিক ওদিক চাইছিল। কাজের মাঝে চাইলে মা পাছে বকে, তাই সে চুপটি করেই রইল। অন্নপূর্ণা মেয়ের রকম দেখে মুচকি হাসলে। তারপর আপাত গম্ভীর গলায় বললে, খেন্তি, ওই নারকেল মালাটা নিয়ে আয় দেখি, তোর জন্য একটু তুলে রাখি। বলা শেষ না হতেই ক্ষিপ্র হস্তে খেন্তি নারকেল মালাটা মায়ের দিকে সরিয়ে দিলে। দেখে নিলে ফুটো ফাটা কিছু আছে কিনা। মা তাতে একটু বেশি করেই গোলা ঢেলে দিলে। পুঁটি হঠাৎ করেই বলে উঠল, মা, জেঠিমারা অনেক দুধ নিয়েছে জানো,
রাঙা দিদি দেখলুম ক্ষীর তৈরি করছিল। ওদের মা অনেক রকম হবে, তাই না? খেন্তি মুখ তুলে বললে, এবেলা আবার হবে নাকি? ওরা তো ওবেলা ব্রাহ্মণ ভোজন করিয়েছে। সুরেশ কাকা আর ও পাড়ার তিনুর বাবাকে বলেছিল, ওবেলা তো পায়েস, ঝোলপুলি, মুক্তক্তি এসব হয়েছে। পুটি জিজ্ঞাসা করল, হ্যাঁ মা, ক্ষীর নইলে নাকি পাটিসাপটা হয় না। খেদি বলছিল ক্ষীরপুর না হলে কি আর পাটিসাপটা হয়? আমি বললাম কেন? আমার মা তো শুধু নারকেলের ছাই দিয়েই করে, সেও তো ভালোই লাগে। অন্নপূর্ণা বেগুনের বোঁটায় একটুখানি তেল নিয়ে খোলায় মাখাতে মাখাতে প্রশ্নের সদুত্তর খুঁজতে লাগলেন। খেন্তি বরং উত্তর দিল, হেদির ওইসব কথা। হেদির মা তো ভারী পিঠে করে কি না? ক্ষীরের পুর দিয়ে ঘিয়ে ভাজলেই কি আর পিঠে হলো? সেদিন জামাই এলে ওদের বাড়ি দেখতে গেলুম, তা খুড়িমা দুখানা পাটিসাপটা খেতে দিল। উমা, কেমন যেন একটা ধরা ধরা গন্ধ। আচ্ছা, পিঠেতে কখনো কি গন্ধ পাওয়া যায় বলো? ক্ষীর দিয়ে নাকি পাটিসাপটা? ছাই খেতে। মেয়েদের ছেলে মানুষই কথায় হেসে ফেললে অন্নপূর্ণা। এদিকে আর লোভ সামলাতে না পেরে খেন্তি বলে বসলে, মা, একটু নারকেল কুড়ে দেবে? নে, এখানে বসে খাসনি কিন্তু, মুখ থেকে পড়বে না কি হবে। যা, ওদিকে গিয়ে খা। খেন্তি নারকেলের মালায় এক থাবা তুলে নিয়ে একটু দূরে গিয়ে গুগ্রাসে খেতে লাগলো। মুখ যদি মনের দর্পণ স্বরূপী হয়, তবে খেন্তিকে দেখে এতটুকু সন্দেহই থাকতো না যে সে অত্যন্ত মানসিক তৃপ্তি পেয়েছে। ঘণ্টাখানেক পরে অন্নপূর্ণা বললে, ওরে, তোরা এক টুকরো পাত পেরে বসতো দেখি, গরম গরম দি। খেন্তি, জল দেওয়া ভাত আছে ওবেলার, বার করে নিয়ে আয়। খেন্তির কাছে অন্নপূর্ণার এই ভাতের প্রস্তাবটি মনোপ্রত হল না। পুটি দিদির হাবভাব দেখে তা বুঝতে পেরে বললে, মা, বদ্দি পিঠে খেতে কত ভালোবাসে। ও বরং পিঠেই খাক, ভাত বরং থাকুক মা, আমরা কাল সকালে খেয়ে নেব। খান কয়েক খাবার পরই মেজো মেয়ে পুটি আর খেতে চাইল না। সে নাকি অতিরিক্ত মিষ্টি খেতে পারে না। সকলেরই খাওয়া শেষ হয়ে গেল। খেন্তি তখনও খেয়ে চলেছে। মুখ বুঁজে শান্তভাবে সে পিঠের আস্বাদ উপভোগ করতে লাগলো। একটা কথাও বলল না। অন্নপূর্ণা দেখলে খেন্তি কম করে হলেও 18-19 খানা পিঠে তো খেয়েছে। জিজ্ঞেস করলে, খেন্তি, আর কখানা দেব? খেন্তি খেতে খেতেই সায় দিল। তার চোখ উজ্জ্বল হয়ে উঠেছে। অন্নপূর্ণা তাকে আরও খান কয়েক দিল। হাসি ভরা চোখে মায়ের দিকে চেয়ে এসে বলল, বেশ খেতে হয়েছে মা। ওই যে তুমি কেমন ফেনিয়ে দাও না, ওতেই কিন্তু। সে আবার খেতে আরম্ভ করল। অন্নপূর্ণা হাতা খুন্তি চুলি তুলতে তুলতে সস্নেহে তার শান্ত নিরীহ একটু অধিক মাত্রায় ভোজনপটু মেয়েটার দিকে চাইলেন। আর মনে মনে ভাবলেন, খেন্তি আমার যার ঘরে যাবে তাদের অনেক সুখ দেবে। এমন ভালো মানুষ, কাজে কর্মে পটু, তারপর বকো, মারো, গাল দাও, টু শব্দটি মুখে নেই। উঁচু কথা কখনো কেউ শোনেনি তার মুখে। শুনলাম এক দূর সম্পর্কের আত্মীয় নাকি ঘটকালি করেছে। আরে, এটা ছেলের দ্বিতীয় পক্ষ, সেটা কি জানো? তাই বলো? তাই ভাবি, ওই তো সহায় হরি, তার মেয়ের কি না অমন। থামুন তো, আপনাদের খালি এসব। হ্যাঁ, বয়সটা ধরলে সেটাই যা একটু বেশি। তা সোনার আংটি আবার বেঁকা। শুনে এলুম শহর অঞ্চলে সিলেট চুন ইটের ব্যবসায় বেশ 2 পয়সা করেছে। এর ভালো জুটতো। একেই উৎসুক করা মেয়ে আশীর্বাদে হয়ে গিয়েছিল আগেরটার। আর দ্বিতীয় পক্ষ তো কি হয়েছে, প্রথম বউ তো আর বেঁচে নেই। নিন নিন, চাল দিন এবার। হ্যাঁ, জামাইয়ের বয়সটা মেয়ের আন্দাজে একটু বেশি। তারপর দ্বিতীয় বিয়ে।
অন্নপূর্ণার সায় ছিল না মোটেই। জামাইয়ের সামনে আসতেই যে সংকোচ বোধ করছিল প্রথমে। না, তারপর ভাবলে মেয়েটার যদি কষ্ট হয়। বিদায়কালে আর পারলে না অন্নপূর্ণা। বরণের সময় খেন্তির সুপুষ্ট হাতখানি ধরে জামাইয়ের হাতে তুলে দিতে গিয়ে চোখের জল বাঁধ মারল না আর। কিছু একটা বলার চেষ্টা করল অন্নপূর্ণা, কিন্তু পারল না, গলা বন্ধ হয়ে এল। বাড়ি থেকে বেরিয়ে আমলকি তলায় বেহারার খানিক সুবিধা করতেই বরের পালকি খান একবার নামিয়ে রাখল। অন্নপূর্ণা ঝাপসা চোখ দুটি আঁচলের খুঁট দিয়ে মুছে তাকিয়ে রইল। বেড়ার ধারে নীল রঙের মেদি ফুলের গুচ্ছ যেখানে মাটিতে লুটিয়ে পড়েছে, খেন্তির কম দামের বালুচরের রাঙা ছেলির আঁচল খান পালকি থেকে বেরিয়ে সেখানেই লুটোচ্ছে। মায়ের এই অত্যন্ত আগোছালো, নিতান্ত নিরীহ এবং একটু অধিক মাত্রায় ভোজনপটু মেয়েটিকে পরের ঘরে পাঠাতে মায়ের বুকটা হুহু করে উঠছিল। আচ্ছা, খেন্তিকে সত্যিই কি কেউ বুঝবে? যাবার সময় মেয়েটা চোখের জলে ভাসল। অত্যন্ত অনুনয়ের সুরে বলে গেল কেবল দুটো কথা। মা, আষাঢ় মাসেই আমায় নিতে যাবে কিন্তু, বলো না মা। বাবা যাবে তো? বাবা, বাবা, 2 মাসই কিন্তু। হ্যাঁ। ওপারার ঠান দিতেই বাধা দিয়ে বললে, এই ছুরি, তোর বাপ এখনই কেন তোর শ্বশুর বাড়ি যাবে রে? আগে নাতি পুতি হোক, তারপর তো। খেন্তির মুখ লজ্জায় রাঙা হয়ে উঠল। নরম নাছরবান্দা সুরে প্রতিবাদ করল সে। যাবে না? যাবে বই কি। দেখি তো বাবা কেমন না গিয়ে থাকতে পারে। ফাল্গুন চৈত্র মাসের অপরাহ্ন বেলায় উঠানের মাচায় রোদ্দুরে দেওয়া আমসত্ত্ব তুলতে তুলতে অন্নপূর্ণার মন হুহু করত। অনাচারী লোভী মেয়েটা বাড়িতে থাকলে এক্ষুনি কোত্থেকে ছুটে এসে নির্লজ্জের মতো হাতখানি বাড়িয়ে মিনতির সুরে বলতে, মা, একটু এটার কোনটা ছিঁড়ে দাও না। আর কোনোদিনই মেয়েটা এমন করে। অন্নপূর্ণার চোখ জলে ভরে উঠত। বছর ঘুরে গেল, পুনরায় বর্ষা নেমেছে। আষাঢ় মাস। ঘরের দাওয়াটিতে বসে সহায় হরি প্রতিবেশী বিষ্ণু সরকারের সঙ্গে আলাপে রত। সহায় হরি তামাক সাজতে সাজতে বললেন, ও তুমি ধরে রাখো, ওরকমই হতো দাদা। আমাদের অবস্থা তো জানোই, ওর চেয়ে ভালো কি আর জুটতো ভেবেছ? বিষ্ণু সরকার গলা ছাড়ল, তারপর বলল, না, সব তো আর, তাছাড়া আমি যা দেব নগদই দেব। তা কি হয়েছিল মেয়েটার? সহায় হরি হুঁকোটায় 5-6টি টান দিয়ে কাশির দমক সামলাতে সামলাতে বলল, বসন্ত, বসন্ত হয়েছিল নাকি? তেমনই তো বললে। আসলে ব্যাপার কি জানো খুড়ো, যৌতুকের 250টা টাকা বাকি ছিল। মেয়ে তো আর কিছুতেই পাঠাতে চায় না, বললে আগে টাকা তারপর মেয়ে। একেবারে জামার। তো আমি বললাম, ভায়া টাকাটা আস্তে আস্তে দেব, আবার তো পুজোর তত্ত্ব রয়েছে, বলো না। শুনলে না। মেয়ের তারপর নানা নিন্দের ওঠালে, ছোট লোকে চলো হাওয়াতে ভোজন। সহায় হরির কণ্ঠ রুদ্ধ হয়ে এল। পৌষ
পৌষ মাসে মেয়েটাকে দেখতে গেলাম জানো। আসলে আসলে না দেখে তো আর এক মুহূর্ত থাকতে পারতাম না কি না। সহায় হরি আর বলতে পারল না, জোরে জোরে হুঁকোয় টান দিতে লাগলো সে। কিছুক্ষণ সব নিস্তব্ধ। বিষ্ণু সরকার স্তব্ধতা ভাঙলেন। তারপর কি যে অবস্থা করেছিল খুড়ো, বেয়ান তো শুনিয়ে শুনিয়ে বললে, ছোট নোকের সঙ্গে কুটুম্বিতে যেমন বাপ তার তেমনি বেটি। শুধু হাতে বেয়াই বাড়ি গেছি। ছোট লোক পরমেশ্বর চাটুর্যের নামে নীলকুঠির আমলে বাঘে গরুতে এক ঘাটে জল খেয়েছে। আজ না হয়। আভিজাত্যের গৌরবগাথা বর্ণনার পর সহায় হরি খানিকক্ষণ অট্টহাস্য করলে। তারপর ক্রমে সেই হাসি হাহাকারে পরিণত হল। বিষ্ণু সরকার কি বলে সান্ত্বনা দেবে ভাষা খুঁজে পেল না। সহায় হরি নিজেকে আর সামলাতে পারল না। তার কান্না বর্ষণ মুখর পল্লীর সজল কালো মেঘে মাতাল বাতাসে করুণ সুরে ধ্বনিত হতে লাগল। সে বলে চলল, শুনলাম ফাগুন মাসে বসন্ত হয়েছিল। এমন পাষণ্ড, গায়ে বেরুতেই তালায় আমার এক দুঃসম্পর্কে বোন আছে। একবার কালীঘাটে পুজো দিতে গিয়ে তার খোঁজ পেয়েছিল, ওখানে ফেলে রেখে গিয়েছিল। না আমায় একটা খবর না কিছু। আমি আমি দেখতে পাওনি? না, গয়নাগুলো পর্যন্ত ওই অবস্থাতে খুলে তবে পাঠিয়েছিল। কিন্তু মারে আজ আবার পৌষ পার্বণ। এবার পৌষের শেষে এতটাই শীত পড়েছে যে এরূপ শীত জ্ঞানত কেউ দেখেনি। সন্ধ্যের সময় অন্নপূর্ণা রান্নাঘরে বসে সরু চাকলে পিঠের জন্য চালের গুঁড়োর গোলা তৈরি করছিল। পুঁটি ও রাধি উনুনের ধারে বসে আগুন পোহাচ্ছিল। রাধিকে বলতে শোনা গেল, আরেকটা জল দাও না মা, বড্ড ঘন হয়ে গেল যে। আচ্ছা মা, ওতে একটু নুন দিলে হয় না? ও মা দেখো, রাতের দোলাই কোথায় জ্বলছে দেখো মা, এক্ষুনি ধরে উঠবে কিন্তু। অন্নপূর্ণা চেঁচিয়ে উঠলে, আগুনের ঘাড়ে গিয়ে না বসলে আগুন পোহানো হয় না বুঝি? সরে এসে বস, সরে আয় সব। গোলা তৈরি হয়ে গেল। খোলাটা আগুনে চাপিয়ে অন্নপূর্ণা গোলা ঢেলে মুচি চেপে ধরলে। দেখতে দেখতেই মিঠে আছে পিঠেগুলো টোপরের মতো ফুলে উঠতে লাগলো। পুঁটি বলল, মা দাও, প্রথম পিঠে গানা কানাতে সারা ষষ্ঠীকে দিয়ে আসি। অন্নপূর্ণা বাধা দিয়ে বললে, একা যাস নে, রাধিকে নিয়ে যা। জ্যোৎস্নায় ভেসে যাচ্ছিল চারদিক। বাড়ির পেছনে সারা ঝোপের মাথায় তেলাকুচা ঝোপের থলো। সাদা ফুলগুলোর মাঝে যেন জ্যোৎস্না এসে আটকে পড়েছে। পুঁটি ও রাধি খিড়কি দোরটা খুলতেই একটা শেয়াল শুকনো পাতায় খসখস করতে করতে ঘন ঝোপের মধ্যে ছুটে পালালো। পুঁটি পিঠেখানা জোর করে হড়িয়া ঝোপের মাথায় ফেলে দিয়ে চলে এলো। চতুর্দিকে নিকষ কালো অন্ধকার। বাঁশবনে পাতায় পাতায় বাতাসের মর্মর, সব মিলিয়ে কেমন যেন একটা গা ছমছমে পরিবেশ। দুই বোনে ভয় জড়সড় হয়ে গেল। খিড়কি দরজায় পৌঁছেই কোনক্রমে বাড়ির ভেতর ঢুকে সজোরে দৌড় দিয়ে দিল তারা। অন্নপূর্ণা চমকে উঠল। কিরে পুটি, কি হলো? তারা সমস্যার জবাব দিলে, কিছু না মা, কিছু না, কিছু না। পুঁটি আর রাধি ফিরে এলে মা জিজ্ঞাসা করলে, দিলি? পুঁটি উত্তর দিলে,
হ্যাঁ মা, তুমি 8 বছর যেখান থেকে নেবুর চারা তুলে এনেছিলে সেখানটায় ফেলে দিলাম। রাত্রি ক্রমেই গভীর হলো, পিঠে গড়াও প্রায় শেষ। জ্যোৎস্নার আলোয় বাড়ির পেছনের বনে অনেকক্ষণ ধরে একটা কাঠঠোকরা পাখি ঠকুর ঠকুর শব্দ করছিল। তার স্বরটাও যেন ক্রমেই তন্দ্রালু হয়ে আসছে। দুই বোনের জন্য কলাপাতা চিরতে চিরতে অন্যমনস্ক স্বরে পুঁটি বলল, দিদি বড় ভালোবাসত। অন্নপূর্ণার চোখ সজল হয়ে উঠল। তিনজনই খানিকক্ষণ চুপচাপ বসে রইল। তাদের দৃষ্টি আপনা আপনি উঠোনের এক কোণে আবদ্ধ হয়ে পড়েছে। মায়ের ঠোঁট দুটি থরথর করে কেঁপে উঠল। তার সেই অধিক ভোজন বিলাসী সেই সরল মেয়েটা লুব্ধ লোলুপ স্বার্থপর সমাজের লালসায় তাকে কেউ বুঝল না। ভালোবাসার কাঙাল ছিল, অথচ কি অবহেলায় তার স্মৃতি ঘন সবুজ পাতার শিরায় শিরায় জড়িয়ে মাটির গা বেয়ে বেড়ে উঠছে। একদিন খেন্তি এনে পুঁতেছিল এই পই গাছটা। বর্ষার জলে আর কার্তিকের শিশির মেখে সবুজ ডগাগুলো মাচাটায় সব ধরেনি। মাচার গা বেয়ে বাইরে মৃদু মন্দ বাতাসে দুলছে। সুপুষ্ট নধর প্রবর্ধমান জীবনের লাবণ্যে ভরপুর।